প্রতিবেশী রাষ্ট্র প্রায় ৯৫০ কিলোমিটার সীমান্ত সম্পর্কিত আছে আফগানিস্তানের সাথে ইরানের। আফগানিস্তানের শিক্ষাই একমাত্র নিবৃত করতে পারে যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণ এবং ইরানের রেজিমস চেঞ্জ করার মতো দুঃসাহসিক পরিকল্পনা বাস্তবায়নের যেই ঝুঁকি যুক্তরাষ্ট্র নিচ্ছে নানান রকম অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও। একমাত্র আফগানিস্তানের শিক্ষাটাই যদি তারা মনে করতে পারে তাহলে কেবল এটি নিবৃত করা সম্ভব। অভ্যন্তরীণভাবে তিনি কি কোনোই রকম প্রতিরোধের সম্মুখীন হবেন না? আর যদি করেও ফেলেন আক্রমণ, যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যদি নিহত হন, তাহলে কি ইরানের সরকার পড়ে যাবে, নাকি দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ অবস্থার মধ্যে পতিত হবে যুক্তরাষ্ট্র? ঠিক যেভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ অবস্থার মধ্যে রাশিয়া পড়ে গেছে ইউক্রেনে, এবং এই যুদ্ধে ইরানের বিপক্ষে যুদ্ধে খোমেনি নিহত হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের জয়ী হওয়ার সম্ভাবনা কতখানি, সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা। আফগানিস্তানের কথা মনে হলেই নিশ্চয়ই একটি চরিত্র আপনাদের সবারই মনে থাকার কথা, সেটা হচ্ছে মোল্লা ওমর, আরেকটা হচ্ছে ওসামা। মোল্লা ওমর ২০০১ সালে মোল্লা ওমর সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। কি অভিযোগ? অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ার সহ পেন্টাগন এবং অন্যান্য জায়গায় যে বিমান হামলা হয় আল কায়েদার নেতৃত্বে, সেই বিমান হামলায় যখন ঘটে ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে, এর ৩ মাস পরে অর্থাৎ ডিসেম্বরে আফগানিস্তান আক্রমণ শুরু করে প্রেসিডেন্ট বুশ। অভিযোগ ছিল কি? অভিযোগ ছিল যে আল কায়েদাকে আফগানিস্তানের সরকার প্রশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তান এবং আল কায়েদা মিলে যুক্তরাষ্ট্রে এই হামলা চালিয়েছে। হয়তো এই ঘটনার পরম্পরার সত্যতাও ছিল, কতখানি ছিল নিঃসন্দেহে সেটি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু যেটা হয়েছে, এই আফগানিস্তানে তখন রেজিম চেঞ্জ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ শুরু করে এবং তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের ব্যবধানে এই মোল্লা ওমর সরকারকে উৎখাত করতে সমর্থ হয়। সেখানে হামিদ কারজাই নামক একজন সরকারকে বসান যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরে আমরা কি দেখেছি? এরপরে আমরা দেখেছি ২০০১ থেকে, অর্থাৎ ২০০১ কিংবা ২ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সৈন্য অতর্কিতে সেখান থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত এই ২০ বছর চলেছে এই যুদ্ধ। ফলাফল কি? ফলাফল যুক্তরাষ্ট্রের পরাজয়। ইতিহাসের দীর্ঘতম একটা যুদ্ধ আফগানিস্তানের সাথে করেছে যুক্তরাষ্ট্র, এবং তাতে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি, ট্রিলিয়নস অফ ডলারের অর্থনৈতিক ক্ষতি। আল জাজিরার একটি পরিসংখ্যান অনুযায়ী সিভিলিয়ানস আফগানিস্তানের মারা যায় প্রায় ৭১,৩৪৪ জন। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় এই ২০ বছরে যুক্তরাষ্ট্রের। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় 2.26 ট্রিলিয়ন ডলার। আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইউএস ট্রুপ কিল্ড হয় ২৩০৯ জন, আহত হয় ২০,৬৬২ জন। আফগানিস্তানের সিভিলিয়ান অর্থাৎ আফগানিস্তানের সাধারণ মানুষ নিহত হয় ৪৩,০০০। আফগান সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ পুলিশ, মিলিটারি নিহত হয় ৬৪,০০০। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় বম ব্লাস্ট করতে বাধ্য হয়। ৫৮,৬০২টি বম ব্লাস্ট করে আফগানের যেই জনসংখ্যা, আফগানের যেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য তাদের এই পরিমাণ ইতিহাসে নজিরবিহীন খরচ, বম এবং সৈন্য আহত হতে হয়েছে। ২০২১ সালে জো বাইডেনের নেতৃত্বে যখন আফগানিস্তান থেকে গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র তার সেনা এবং সামরিক কর্মকাণ্ড, তখন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্প, আজকের যিনি প্রেসিডেন্ট, তিনি এমনভাবে হেন কোনো উপায় নেই জো বাইডেনের এই নীতিকে, পররাষ্ট্র নীতিকে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক, পরাজয়জনক। এবং যদিও তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এই সৈন্য উইথড্র করার প্রসেস শুরু করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যখন ছিলেন। এর আগে জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি এক সকালবেলা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে আফগানিস্তান থেকে সৈন্য চলে আসতে বলেন যুক্তরাষ্ট্রে। এই ছবি ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সেই ছবি। এই ছবির ইতিহাস হচ্ছে যে এদের চেহারাগুলো দেখলে বুঝবেন যে সৈন্যরা কেউ বিধ্বস্ত, কেউ হাসি খুশি তার পরিবারের কাছে ফুটবে, আর কেউ রণক্লান্ত,
এবং হাঁপ ছেড়ে বাঁচার একটা চিত্র আছে সৈন্যদের চোখে মুখে চেহারায়, কেননা এই আফগানিস্তান ছিল তাদের জন্য একটা মরণ ফাঁদ। প্রতিটা ক্ষণে ক্ষণেই তাদের জীবনের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের সৈন্য যখন মারা যায়, শুধু রাষ্ট্রের তার প্রতি খরচ খরচা থাকে না, যেই উন্ডেড অর্থাৎ আহত হয় তার প্রতিও রাষ্ট্রের মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার বাজেট বরাদ্দ থাকতে হয়। সুতরাং এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কিছু দেয়নি, যুক্তরাষ্ট্রের এখানে কোনো অর্জন হয়নি ক্ষতি ছাড়া। কিন্তু রেজিম চেঞ্জ হয়েছিল আফগানিস্তানে। আফগানিস্তানের রেজিম চেঞ্জ হয়েছিল 2001 সালে, যেটি 2021 সালে এসে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ যেই রেজিম চেঞ্জ করেছিল বালিতান, সেই বালিতানের কাছেই আবার ক্ষমতা চলে যায় 2021 সালে, যখন যুক্তরাষ্ট্র গুটিয়ে আসে আফগানিস্তান থেকে। সুতরাং আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ইরানে এমন কোনো ভবিষ্যৎ আছে কিনা, এমন কোনো ভবিষ্যৎ উকি দিচ্ছে কিনা। এখন এত কিছুর ইতিহাস আমাদের সামনে থাকার পরও আজকে এসে ইরানের রেজিম চেঞ্জের গল্প আমাদের সামনে এসেছে। কিভাবে সামনে এসেছে আমি যখন আলোচনা করছি, তখন যে কোনো মুহূর্তেই ভয়ঙ্কর মরণাস্ত্র আত্মঘাতী যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরানের সুপ্রিম লিডার তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে প্রয়োজনে বিশ্বব্যাপী আরেকটা আশুরা দেখবে। আশুরার কি হয়েছিল আমরা নিশ্চয়ই জানি, কারবালার ময়দানে কি হয়েছিল আমরা জানি। তো সেই আশুরা দেখবে ঘোষণা, তার অর্থ এই, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আনকন্ডিশনাল স্যারেন্ডার, শর্তহীন আত্মসমর্পণ, সেটা প্রত্যাখ্যান করেছে ইরান। আরও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের কাছে তথ্য আছে, কোথায় আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আমরা তাকে ইজি টার্গেট মেরে ফেলতে পারি, কিন্তু এখন মেরে ফেলবো না, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শর্ত কি? আনকন্ডিশনাল স্যারেন্ডার, পরমাণু চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রের সাথে। ইরান পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। ইরানের যে পরমাণু কর্মসূচি আছে, তারা বলছে এটা শান্তিপূর্ণ অভ্যন্তরীণ ব্যবহারের জন্য, কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে সেটি এই যৌক্তিকতা দেয় ইরানের বর্তমান রেজিমকে যে পরমাণু শক্তিধর যদি না হয় ইরান, তাহলে আজকে যদি তারা টিকেও যায়, কালকে তারা টিকতে পারবে না। সুতরাং পরমাণুর দিকে তাদের যেতে হবে। আমরা জানি না, হয়তো এরই মধ্যে পরমাণু অস্ত্র তারা তৈরি করতে সক্ষম হয়েছে। সে কারণে নানান জায়গা থেকে খবর দেখছি যে আক্রমণ শুরু হলে এমন আক্রমণ দেখবে ইসরায়েল, যেটা বিশ্ব সেঞ্চুরিজ অর্থাৎ শতাব্দী ধরে মনে রাখবে। আমরা জানি না কি ঘটতে যাচ্ছে, কিন্তু যেটা ঘটতে যাচ্ছে সেটা বলে রাখি, জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্র তার যুদ্ধ বিমানগুলো, বোমারু বিমানগুলো নানান ঘাঁটি থেকে ইংল্যান্ডে একটি জায়গায় তারা নিচ্ছে, এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যেসব যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব সক্রিয় হয়েছে রাডারগুলো। অর্থাৎ এটি একটি বম ব্লাস্টের একটা চূড়ান্ত রকম প্রদর্শনী আমরা দেখব। এখন উপর থেকে বম ব্লাস্ট করে কি রেজিম পরিবর্তন হবে কিনা ইরানের অভ্যন্তরে, তেহরানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটা একটি প্রাকৃতিক দুর্গ। প্রাকৃতিক দুর্গ এই কারণে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যদি তেহরান হয়ে থাকে, এখান থেকে শত্রু রাষ্ট্রের ভূখণ্ড অনেক দূরে, এবং এই জায়গাতে পানির প্রবাহ অর্থাৎ লেক এবং পাহাড় দিয়ে, প্রকৃতি দিয়ে ভরা। সুতরাং শত্রুপক্ষ যদি ভূমধ্য সাগর থেকে আক্রমণও করে, পারস্য উপসাগর থেকে, তাহলেও তেহরানে পৌঁছানো শত্রুপক্ষের জন্য খুবই কঠিন যদি স্থলযুদ্ধ হয়। কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে স্থলযুদ্ধ হবে না, এটি কেবলই আকাশপথের যুদ্ধ হবে। অর্থাৎ আকাশ থেকে বম নিক্ষেপ করবে এবং বম নিক্ষেপ করে তেহরানকে নাস্তানাবুদ বানানো হবে। আকাশ থেকে বম নিক্ষেপ করার প্রেক্ষিতে কি তেহরানকে নাস্তানাবুদ বানানো যাবে? অর্থাৎ তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত হলেই কি বিপ্লবের চেতনা নষ্ট হয়ে যাবে? ইরান পরাভূত হবে? ইরান কি আত্মসমর্পণ করবে? ইরানের সরকার পরিবর্তিত হয়ে যেতে পারে।
যেমনটি আমি বলেছি যে ইরানের যে পলাতক রেজা শাহ পাহলভি দ্বিতীয়, অর্থাৎ রেজা শাহ পাহলভির সন্তান যারা এখন নিজেদেরকে কিং দাবি করে, তারা ইরানের জনগণকে বলছে বিদ্রোহ করার জন্য, এবং বলছে এটাই তাদের সুযোগ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং রেজিম চেঞ্জ করার জন্য। তো সেই জায়গায় হয়তো অভ্যন্তরীণভাবে কিছু সাপোর্ট তারা পাবে, কিন্তু বিপ্লব তো আর এমনি এমনি হয়নি। একটা বিপ্লবী সরকার যখন 45টা বছর ধরে ক্ষমতায়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের বিপ্লব থাকে। ঠিক যেমনিভাবে আফগানিস্তানের যে সরকারকে উৎখাত করে রেজিম চেঞ্জ করে নতুন সরকার বসানোর চেষ্টা করা হয়েছিল, সেটা টেকেনি, কেননা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বালেতানদের উপস্থিতি ছিল। আফগানিস্তানেও যদি থেকে থাকে, আফগানিস্তানের প্রতিবেশী ইরানের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই বিপ্লবের উপস্থিতি থাকবে। তো সেই রন্ধ্রে রন্ধ্রে যখন বিপ্লব এবং তার কর্মী সমর্থকদের উপস্থিতি থাকবে, এখানে রেজিম চেঞ্জ